তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে ট্রাইবেলরা এখন আর চাকরি পাওয়ার ট্রাইবেলের সুযোগ একবারে কমে গেছে। ডাক্তার পাস ট্রাইবেল হাজার হাজার, ইঞ্জিনিয়ার পাস হাজার হাজার, MA BA তো বাদ দেয় না। তাহলে এই চাকরি তারা দেয় না। বামফ্রন্ট সরকারের আমলে স্কুলে স্কুলে পাহাড়ে পাহাড়ে স্কুল তৈরি করছে, 1.5 কিলোমিটার পরে একটা স্কুল পাওয়া যায়। এই স্কুলে থাকলে কি হয়, এই স্কুলটা পাহাড়ে থাকলে ওই একটা পাহাড়ের মধ্যে 10 পরিবার, আরেকটা পাহাড়ের মধ্যে 10 পরিবার, এই 10 পরিবার একটা ছোট্ট একটা স্কুল করে দিলে তারা ছেলেমেয়েরা পড়তে সুবিধা হয়। কারণ লামা হিন্না নাইয়া হাঁটতে ওই স্কুল যদি থাকে 20 কিলোমিটার পরে, তাহলে স্কুলের ছাত্ররা এই পাহাড় থেকে উঠতে ওই স্কুলে যাইতে, আবার স্কুল শেষ করে আবার পাহাড়ে উঠতে, শেষ সময় রাত্রেবেলা পড়াশোনা করার তো সময় নাই, পরিশ্রান্ত হয় এই ছেলে মেয়েরা। বামফ্রন্ট সরকার ঘরের দরজার সামনে, গ্রামের সামনে, যাতে 2 কিলোমিটারের বেশি হাঁটান না লাগে, এই লিগা স্কুল দিছে। একদিকে শিক্ষার অগ্রগতি, ট্রাইবেলরা যাতে শিক্ষিত হইতে পারে, আর একদিকে ওই স্কুলের মধ্যে মাস্টার দরকার, স্কুল খুললে তো মাস্টার দরকার। তাহলে ওই মাস্টার কে হইব? আমাদের ত্রিপুরা রাজ্যের ককবরক যারা জানে, ককবরক টিচার হইব, যারা যুবক তারা এটার চাকরি পাইব। তাহলে তার যেমন বেকার সমস্যা যেমন সমাধান হইতেছে, আমার এলাকার যুবক মাধ্যমিক পাস, BA পাস, MA পাস তারা যেমন চাকরি পাইবার সুযোগ হইতেছে, আরেকদিকে পাহাড়ে ছাত্রছাত্রীরা স্কুলে তাড়াতাড়ি আইয়াছে স্কুল পড়ার সুযোগ হইতেছে। এখন সব স্কুল বন্ধ করতেছে পাহাড়ে। ত্রিপুরামতো একটা কথা কয়, ত্রিপুরামতো কয় কথা, সারাদিন তো হিন্দিতে আলোচনা করে, ত্রিপুরা। अरे ত্রিপুরা का इलाका में भी स्कूल बंद हो गया तो एबीसी का सरकार को क्या करते हैं? स्कूल तो बंद कर दिया ना बीजेपी सरकार ने, तो त्रिपुरा में तुम क्या करते हो? কিছু জবাব নাই। স্কুল বন্ধ হয়ে গেছে, রেগার কাজ করতেছে, ত্রিপুরা क्यों नहीं बोलते? মুখে কুলু। আরেকটা যে শর্ত দিছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট হইল পাট্টা। তখন আমাদের বামপন্থীরা কংগ্রেসকে কইছে আরেকটা শর্ত, প্রধান শর্ত আমাদের আছে। কি শর্ত? এই যে পাহাড়ে 10 কোটি পরিবার ভারতবর্ষের মধ্যে, তারা বেশিরভাগ পাহাড়েই থাকে, জুম চাষ করে, হাজার হাজার বছর ধরে এই পাহাড়ে জুম চাষ করে, কিন্তু এই পাহাড়টা তার নামে নাই, পর্চা। বুঝি না, আমরা জুম চাষ করি পাহাড়ে বছর বছর, আমার বাবা করছে, আমার দাদু করছে, আমার দাদুর দাদু করতেছে, কিন্তু খুতরুক বিসিংহ, ত্রাং বিসিংহ, বাস্কুর মধ্যে এই যে হাপুন, এই যে হাতায়, এই যে টিলাভূমি যে জুম করতেছি, এটা আমার নামে নাই পর্চা। SDO অফিসে আমার নামে এই পর্চা নাই, তহসিলে গেলেও আমার নামে এই পর্চা নাই। তাহলে বামফ্রন্ট কইছে কংগ্রেসকে ওই সময়, তুমি একটা কাজ করতে হইব, এই আদিবাসীরা যে জুম আছে চাষ করতেছে এই পাহাড়ে, তারার নামে পাট্টা দিয়া আইনগতভাবে তারার নামে জমি দিতে হইব, পর্চা লেখা দিতে হইব। এটার লেগে একটা আইন তৈরি করো। এই আইনের নাম কি? ফরেস্ট রাইট অ্যাক্ট। এটা ইংরেজিতে কয়, মানে বাংলায় বনের অধিকার। তার অধিকার, ত্রিপুরার অধিকার, আদিবাসীর অধিকার, ট্রাইবেলের অধিকার, বনের অধিকার, এটা আইন করছে। এই আইনের ফলে সারা ভারতবর্ষের, বিশেষ করে যেখানে যেখানে বামফ্রন্ট সরকার, এই বামফ্রন্ট সরকারের রাজ্যগুলোতে পাট্টা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে তখন বামফ্রন্ট সরকার 1,35,000 পরিবারে পাট্টা দিচ্ছে। আরো পাট্টা দেবার লেগে 2018-তে যখন যদি আমরা আইতাম আরো পাট্টা দিত। হয়তো এখানে রানারা আছে, চিফ এক্সিকিউটিভ তখন মেম্বার, আমাদের হইতে গেলে এডিসির মুখ্যমন্ত্রী, তারা পাট্টা দিচ্ছে, লিস্ট করছে, আরো দেওয়ার লেগে প্রতিশ্রুতি, ফাইল চলছে, আরো দিব, কিন্তু 2018 থেকে নাই। এই পাট্টা আইন ওই সময় হয়েছে, কারণ বামপন্থীদের MP ছাড়া
কংগ্রেসের সোনিয়া গান্ধী চেয়ারম্যান হইতে পারে না, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হইতে পারে না। ওই লিগে বাধ্যতামূলক কংগ্রেস সরকার আইন করতে বাধ্য হয়েছে ফরেস্ট রাইট অ্যাক্ট। এখন কি নরেন্দ্র মোদী সরকার ভাইবানি ইয়া করলো তা বলতে পারবো? এখন পাট্টা কেউ দেয়? 2014-2018 পরে বিজেপি ত্রিপুরামতার সরকার আছে, আইপিএফটি সরকার আছে, ট্রিপল ইঞ্জিনের সরকার আছে, পাট্টা কেউ পাইছেন আপনারা? পাট্টা পাইছেন না। উল্টা নরেন্দ্র মোদীর সরকার একটা আইন বানাইছে, ওই যে বন অধিকার আইন ফরেস্ট রাইট যে আইন করছিল রাইট অ্যাক্ট হাইমানি, এটারে ভাঙবার লিগা, এটারে দুর্বল করবার লিগা, এটারে বরবাদ করবার লিগা পাল্টা আরেকটা আইন করছে। এই আইনটার নাম হইতেছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, মানে বন সংরক্ষণ আইন। এটা বনের অধিকার না, আদিবাসীর অধিকার না, এটা বনের সংরক্ষণ। বনটাই থাকবো, এই বনের মধ্যে থাকতে মানুষ পারতো না। Hano hai belai kena wara masinja bekir masinja. Hano hai danak sidak mampli ka sabeka social media wo. Mokul baitang eba khong baitang danak sidak mampli. Ngite taukte box no fulla na mampli no gudo. Kam ke semni thona ba kam ke na puji mane thokna. Tine ne mampli bo faing no. Ngite taukte box song tine ne mampli ko baji. Hane belai kena sini korok ta takuk. Tine chala belai kena sini tei neta montri rongot tei nai. Belai nyok khok kenga eba wahi belai kena joli jaga. Tam ne wala bai ke tausrati. Sini teh di prasa atau panik bagai, obai ke belai kino, tapi setelah teh hamrai kelai manja nina ebawai kok terang otinya, belai kino cina tahu tini calo, joli jaga ebawai sini teh nyata menteri rong no, ngete tahu teh box nok maple nuku bapuji mana itu kena, pada ngete tahu teh box seng bisi kok sehoi, tini calo cina tahu tanggai obai ke sini teh nyata menteri rong otinya, kok yang ane nangka ebawai ke joli jangan ni nang jaga, abno tanya besar kita kam ke bojoi nyalena. Yang kita tahu tu bukan soal kita kam kita itu di, tiada nama mampli no. প্রতিনিধি বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি আমাদের সংগঠন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন চবানি হামবায় জানাবো। সম্মেলন আমাদের সংগঠন জিএনপি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত করেছে যে আগামী জানুয়ারি মাসে প্রথম দিকেই আমাদের কেন্দ্রীয় সম্মেলন আগরতলায় অনুষ্ঠিত হবে। আমাদের উদ্বোধক আলোচনা করেছে। এই সম্মেলনের সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যে অঞ্চল সম্মেলন, বিভাগীয় সম্মেলন, এর আগে তো প্রাথমিক সম্মেলন হয়েছে, এই সম্মেলনগুলো চলছে। কাজেই এই সম্মেলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংগঠন এবং রাজনীতি এই দুটি বিষয় সম্মেলনে সবচেয়ে আলোচনা হয়। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে লড়াই সংগ্রাম, কেন্দ্রে 2014 পরে নরেন্দ্র মোদীর সরকার, আমাদের ত্রিপুরা রাজ্যে 2018 পরে ত্রিপুরা রাজ্যের বিজেপি, আইপিএফটি এবং পরে ত্রিপুরামথার সরকার, 2021-এ এডিসি নির্বাচনে ত্রিপুরামথার সরকার, এই যে একদিকে দিল্লিতে বিজেপি আর আমাদের ত্রিপুরা রাজ্যে রাজ্য এবং এডিসিতে বিজেপি, আইপিএফটি, ত্রিপুরামথার যে গোপ সরকার চলছে, তাতে আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা কি? আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা, আমরা মানুষের সঙ্গে চলি, মানুষের সাথে থাকি, মানুষের সমস্যা নিয়ে কথা বলি, মানুষের সমস্যা নিয়ে
আন্দোলন করি, চপা খাই। তাহলে আমরা মানুষের সমস্যা যে বাড়ছে এটা বুঝতে আমরা অসুবিধা হইতেছে না। সমস্যা প্রতিনিয়ত একটার পর একটা বাড়ছে। আমাদের কাছে এখন দিন আনে দিন খায় শ্রমিক, দিনমজুর, ক্ষেত মজুর, তার সংখ্যা ত্রিপুরা রাজ্যে উপজাতি অংশের মানুষের মধ্যে বাড়তেছে। রাস্তার যে কাজ করে, ইট ভাঙে, পিচ ঢালাই দেয়, মেটেলিং করে, এখানে এই শ্রমিকের সংখ্যা উপজাতিদের মধ্যে বাড়তেছে। কৃষি ক্ষেত্রে জুম চাষে জুমের যে উৎপাদন হয়, ফসল হয়, কোনো বছর কম হয়, কোনো বছর বেশি হয়, একটু ভালো হয়, কিন্তু তার বাজার মূল্য পাওয়া যেতেছে না বাজারে। মজুরের যে আসল কাজ হইল কাজ পাওয়া, যেমন রেগা। একটা কথা মনে রাখা দরকার, আপনারা জানেন, তবু একটু স্মরণ করে দিলাম। 2004-এ লোকসভা নির্বাচন, তাতে যে আসন হইল, না কংগ্রেস সরকার দেশে শাসন করতে পারবো, না বিজেপি সরকার দেশে শাসন করতে পারবো, না বামফ্রন্ট যা পাইল এমপি তারা দেশে সরকার শাসন করতে পারবো। কেউই এককভাবে শাসন করার এরকম আসন সংখ্যা পায় নাই। ওই সময় বামফ্রন্ট সিপিআইএম তার কাছে একদিকে কংগ্রেসের থেকে প্রস্তাব আছে, চলো আমরা মিল্লা, কংগ্রেস এবং বামফ্রন্ট মিললে একটা সরকার করি দেশে। আবার বিজেপির থেকেও একটা প্রপোজাল আছে বামপন্থীর থেকে, আমরা চলো বিজেপি বামপন্থী মিললে একটা দেশে সরকার করি। তখন বামপন্থীরা চিন্তা করলো কার লগে গেলে দেশের মানুষের স্বার্থ রক্ষা হইবে, বিশেষ করে গরিব, মজুর, শ্রমিক, যুবক, ছাত্র, ট্রাইবেল, দলিত, এই অংশের মানুষের স্বার্থ কার লগে গেলে রক্ষা হইবে। তার ব্যাকগ্রাউন্ড কি? দুজনই বর্জ্য পায়। বর্জ্য মানে বড় লোক, কোম্পানি, বড় বড় কোম্পানির মালিক, কোটিপতি, কারখানার মালিক, ব্যবসা করে, তারা মানুষকে শোষণ করে। তারা সাথে কংগ্রেসও কাজ করে, বিজেপিও কাজ করে। কিন্তু বামফ্রন্ট চিন্তা করছে দুটোই বর্জ্য পার্টি, দুটোই বড় লোকের দল, কিন্তু একটা বেশি খারাপ হলো বিজেপি। যেহেতু বিজেপি এমন একটা রাষ্ট্র করতে চায়, তারা এখানে দলিত থাকতে পারতো না, এই দেশে তার রেশন কার্ড থাকতো না, ট্রাইবেল, আদিবাসী, তার রেশন কার্ড থাকতো না, তার ভোটার কার্ড থাকতো, ভোটার আইডি কার্ড থাকতো না, তার চাকমা ভাষা কথা বলার অধিকার থাকতো না, অপরক ভাষায় কথা বলার অধিকার থাকতো না, মগ ভাষায় কথা বলার অধিকার থাকতো না। এরকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চায় আরএসএস বিজেপি। তাইলে আরএসএস বিজেপি থেকে কংগ্রেস একটু যেহেতু ভালো, এই জিনিসটাতে একটু নরম, তাইলে পরে আপাতত দেশের জনগণের স্বার্থে আমরা কংগ্রেসকে সমর্থন করবো, এই সিদ্ধান্ত নেই। কিন্তু ওই সময় আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি তখন আসলে প্রকাশ করে, ওই সময় সিদ্ধান্ত হয় যে আমরা কংগ্রেসে যাইব, কিন্তু কংগ্রেসের লোকের সরকার হইব, কিন্তু
সোনিয়া গান্ধীরে কওয়া হয়েছে আমাদের কয়েকটা শর্ত আছে, এই শর্ত আপনাদের মানতে হইব। কি শর্ত? এই যদি শর্ত আছে কয়েকটা, এই শর্ত আপনার মানতে হইব। এই শর্ত যদি আপনি মানেন তাইলে আমরা বাইরের থেকে সমর্থন আপনারা করব। আপনারা প্রধানমন্ত্রী হন, আপনারা মন্ত্রী হন, আপনারা সরকার চালান, আমাদের মন্ত্রী হওয়ার দরকার নাই, প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই। কিন্তু দেশের জনগণের গরিব মানুষের স্বার্থে কয়েকটা শর্ত আছে, এই শর্ত আপনাদের মানতে হইব। কি শর্ত এটা? এইটা শর্ত হইল শ্রমিক, দিনমজুর, ক্ষেত মজুর, দিন আনে দিন খায়, তার লেগে একটা আইন করতে হইব 365 দিনে 1 বছর। এই 365 দিনের মধ্যে কমসে কম 100 দিনের কাজে যাতে এই গরিবরা পায়, পঞ্চায়েত দিতে বাধ্য হয়, ব্লক দিতে বাধ্য হয়, এডিসি দিতে বাধ্য হয়, এটার লেগে একটা রায়দার খাইদি আইন করতে হইব। এর আগে দেশের কোনো আইন নাই, দেশের গরিব মানুষ কাজ পাওয়া কোনো আইন নাই, বিধি নাই, তৈরি হয়েছে না। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, 2004 পর্যন্ত এরকম কোনো আইন নাই। ওই বামফ্রন্ট যদি কইছে তুমি যদি এটা আইন করো তাইলে আমি তোমার সমর্থন করব, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি মন্ত্রীগিরি করো, তুমি গাড়ি ঘোড়া চালাও, কিন্তু এই শর্ত তোমার মানতে হইব। বলেন রাজি কিনা? সোনিয়া গান্ধী তখন দেখছে তারা তো সরকার চালাইবার লেগা, ক্ষমতা আইবার লেগা তারা তো একবারে পাগল, তারা রাজি হয়েছে বাধ্যতামূলক। এর মানে এই না কংগ্রেস অন্তর দিয়া রেগার কাজ চালু করছে। এখন বড় বড় কথা কয় কয়েকজন, অন্তর দিয়ে চালু করেন না, এখানে তো একবারে জওহরলাল নেহরুর আমল থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অনেক কংগ্রেসের সরকার চলছে, তখন তো আইন হইল না। কিন্তু এখন বাধ্য হয়েছে ঠেক্কা বৈরাগী বামফ্রন্টের সমর্থন ছাড়া সরকার চালাইতে পারতো না, এই লিগে ঠেক্কা রেগার কাজ চালু হয়েছে। রেগার কাজ চালু করতে বিজেপিকে ভালোবাসে এমন না, তখন বিজেপি দেশের মধ্যে বিরোধী দল, কিন্তু বিজেপি এটার বিরোধিতা করছে। রেগার কাজ চালু না হইলে ভালো বিজেপি, কারণ হে বড় লোকের দল। এই রেগার কাজ চালু হইল ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে বামফ্রন্ট সরকার রাজ্যে আছে, এই রাজ্যে প্রচুর পরিমাণে কাজ দেবার লেগে কার্যক্রম হইল। আমাদের রাজ্যে তখন বামফ্রন্ট সরকার 100 দিনের কাজ, ভিলেজ কমিটিতে তো 150 দিন, 160 দিনের কাজ হইতো 365 দিনে। একদিকে এডিসির টাকা, একদিকে রাজ্য সরকারের টাকা, দুটোটা মিল্লা 160 দিনের কাজ হইতো। আর গ্রাম পঞ্চায়েতে ব্লকের মধ্য দিয়ে আরডি ডিপার্টমেন্ট থেকে এখানে 100 দিন, 99 দিন, 98 দিন, কোনো কোনো জায়গায় 102 দিন এরকম কাম হতো। 2014 পরে রেগার কাজের বরাদ্দ বাজেটে প্রতি বছর নরেন্দ্র মোদী কমাইতেছে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর। কেন? এ চায় না গরিব মানুষের হাতে টাকা যাক, এ চায় না গরিব মানুষ রোজগার করুক, এ চায় না গরিব মানুষের কাছে শিক্ষা পৌঁছা, এ চায় না গরিব মানুষ কাজ পাক। এটা তারা বন্ধ করবার লেগা নরেন্দ্র মোদীর সরকার একবারে চাবি টাইট করতে 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 এখন রেগার কাজের বরাদ্দ সব থেকে কম এই 2024-25 অর্থ বছরে। 2005 থেকে শুরু হয়েছে আইন, সব থেকে টাকার বরাদ্দ কম এইবার এই বছরে। মজুরি রেগা কাজ করলেও টাকা সময় মতো পায়। তাহলে এটা আমাদের বুঝতে হইব যে আরএসএস বিজেপির সরকার গরিব মানুষ কাজ পাক, গরিব মানুষের কাছে অর্থ আসুক, এটা তারা চায় না। টাকা তো গাছের পাতা না, যেমনি লাড়া দিলে পড়বো, বাতাস দিলে পড়বো গাছের পাতা। টাকা আয়ে কিভাবে? টাকা আয়ে কাজের মধ্য দিয়া, এটা রেগার কাজ হোক, এটা চাকরি হোক, এটা দোকানদারি কইরা হোক, এটা অটো ড্রাইভার, টমটম ড্রাইভার চালাইয়া হোক, এটা গাড়ির ড্রাইভার চালাইয়া হোক, এটা যে কোনো কাজ। কাজ ছাড়া তো টাকা আমার পকেটে কোনো পথ নাই, সমস্ত কাজ বন্ধ করে দিতেছে। চাকরি ট্রাইবেলের সারা দেশের মধ্যে যে কেন্দ্রের যে সরকারের চাকরি, উচ্চ পদের যে আমাদের যে রিজার্ভেশন,
8.9% রিজার্ভেশন থাকার কথা দেশে ট্রাইবেলের চাকরির ক্ষেত্রে, তারা মাত্র 2% রিজার্ভেশন মান্যতা দেয়। 100 জনের মধ্যে 2 জন চাকরি দেয়। অথচ আমাদের দেশে, ভারতবর্ষে 9%, 2011 যে আদমশুমারি, 9% লোক আমাদের ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষ, 10 কোটির উপরে। এখন যদি সেন্সাস হয় আগামী বছর, তাহলে তো আরো বাড়বো স্বাভাবিক ভাবে। তাহলে চাকরি কই? আমাদের রাজ্যেও এরকম চাকরি নাই, চাকরি কিছু নেই, চাকরি নেই, ট্রাইবাল রিজার্ভেশন তো দূরে থাক। তাহলে আজকে চাকরির অভাবে স্কুলে মাস্টার নাই, চাকরির অভাবে পিডব্লিউডি অফিসের লোক নাই, চাকরির অভাবে হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, সুইপার নাই, চাকরির অভাবে অঙ্গনারী হেল্পার নাই, চাকরির অভাবে ব্লকের মধ্যে প্রয়োজনীয় স্টাফ নাই, চাকরির অভাবে সমস্ত দপ্তরে কর্মচারী নাই, চাকরি নেই না। এটাও রিজার্ভেশন যেটা আছে, এটাও রাজ্যের বিজেপি আইপিএফ ত্রিপুরা সরকার মানে না। ত্রিপুরা তো বড় বড় কথা কয়, ওই ত্রিপুরা রাজ্যের বাইরের থেকে লোক আনে এসটি রিজার্ভেশনের ভিতরে ঢুকাই দেয়। রিজার্ভেশন তো সারা জীবন থাকতো না। রিজার্ভেশন যদি তুমি চাকরি সময় মতো না নেও, এই রিজার্ভেশন পোস্টটা পচা যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কম হয়ে যায়, না নিতে নিতে এটা নষ্ট হয়ে যায়। এরকম করে পোস্ট অনেকগুলো ধ্বংস হয়েছে, বিনাশ হয়েছে। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে ট্রাইবেলরা এখন আর চাকরি পাওয়ার, ট্রাইবেলের সুযোগ একবারে কমে গেছে। ডাক্তার পাস ট্রাইবেল হাজার হাজার, ইঞ্জিনিয়ার পাস হাজার হাজার, এমএ বিএ তো বাদ দেয় না। তাহলে এই চাকরি তারা দেয় না। বামফ্রন্ট সরকারের আমলে স্কুলে স্কুলে পাহাড়ে পাহাড়ে স্কুল তৈরি করছে, 1.5 কিলোমিটার পরে একটা স্কুল পাওয়া যায়। এই স্কুলে থাকলে কি হয়? এই স্কুলটা পাহাড়ে থাকলে ওই একটা পাহাড়ের মধ্যে 10 পরিবার, আরেকটা পাহাড়ের মধ্যে 10 পরিবার, এই 10 পরিবার একটা ছোট্ট একটা স্কুল করে দিলে তারা ছেলেমেয়েরা পড়তে সুবিধা হয়। কারণ লামা হিন্না নাইয়া হাঁটতে ওই স্কুল যদি থাকে 20 কিলোমিটার পরে, তাহলে স্কুলের ছাত্ররা এই পাহাড় থেকে উঠতে ওই স্কুলে যাইতে, আবার স্কুল শেষ করে আবার পাহাড়ে উঠতে, শেষ সময় রাত্রেবেলা পড়াশোনা করার তো সময় নাই, পরিশ্রান্ত হয় এই ছেলে মেয়েরা। বামফ্রন্ট সরকার ঘরের দরজার সামনে, গ্রামের সামনে, যাতে 2 কিলোমিটারের বেশি হাঁটান না লাগে, এই লেখা স্কুল দিছে। একদিকে শিক্ষার অগ্রগতি, ট্রাইবেলরা যাতে শিক্ষিত হইতে পারে, আর একদিকে ওই স্কুলের মধ্যে মাস্টার দরকার, স্কুল খুললে তো মাস্টার দরকার। তাহলে ওই মাস্টার কে হইব? আমাদের ত্রিপুরা রাজ্যের ককবরক যারা জানে, ককবরক টিচার হইব, যারা যুবক, তারা এটার চাকরি পাইব। তাহলে তার যেমন বেকার সমস্যা যেমন সমাধান হইতেছে, আমার এলাকার যুবক মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, তারা যেমন চাকরি পাইবার সুযোগ হইতেছে, আরেকদিকে পাহাড়ে ছাত্রছাত্রীরা স্কুলে তাড়াতাড়ি আইয়াছে, স্কুল পড়ার সুযোগ হইতেছে। এখন সব স্কুল বন্ধ করতেছে পাহাড়ে। ত্রিপুরা মতো একটা কথা কয়, ত্রিপুরা মতো কয় কথা, সারাদিন তো হিন্দিতে আলোচনা করে, ত্রিপুরা। अरे त्रिपुरा का इलाका में भी स्कूल बंद हो गया तो एडीसी का सरकार तुम क्या करते हो? स्कूल तो बंद कर दिया ना बीजेपी सरकार ने, तो त्रिपुरा में तुम क्या करते हो? কিছু জবাব নাই। স্কুল বন্ধ হইতেছে, রেগার কাজ করতেছে, ত্রিপুরা কেউ নেই বলতে, মুখে কুলু। আরেকটা যে শর্ত দিছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট হইল পাট্টা। তখন আমাদের বামপন্থীরা কংগ্রেসকে কইছে আরেকটা শর্ত, প্রধান শর্ত আমাদের আছে। কি শর্ত? এই যে পাহাড়ে 10 কোটি পরিবার ভারতবর্ষের মধ্যে, তারা বেশিরভাগ পাহাড়েই থাকে, জুম চাষ করে, হাজার হাজার বছর ধরে এই পাহাড়ে জুম চাষ করে, কিন্তু এই পাহাড়টা তার নামে নাই, পর্চা। বুঝি না?
আমরা ঝুম চাষ করি পাহাড়ে বছর বছর, আমার বাবা করছে, আমার দাদু করছে, আমার দাদুর দাদু করতেছে, কিন্তু খুতরুক বিসিংহ ত্রাং বিসিংহ বাস্কুর মধ্যে এই যে হাপুন, এই যে হাতায়, এই যে টিলাভূমি যে জুম করতেছি, এটা আমার নামে নাই পর্চা। এসডি অফিসে আমার নামে এই পর্চা নাই, তহসিলে গেলেও আমার নামে এই পর্চা নাই। তাহলে বামফ্রন্ট কইছে কংগ্রেসে ওই সময় তুমি একটা কাজ করতে হইব, এই আদিবাসীরা যে জুম আছে চাষ করতেছে এই পাহাড়ে তারার নামে পাট্টা দিয়া আইনগতভাবে তারার নামে জমি দিতে হইব, পর্চা লেখা দিতে হইব। এটার লেগে একটা আইন তৈরি করো। এই আইনের নাম কি? ফরেস্ট রাইট অ্যাক্ট। এটা ইংরেজিতে কয়, মানে বাংলায় বনের অধিকার। কার অধিকার? ত্রিপ্রাসার অধিকার, আদিবাসীর অধিকার, ট্রাইবেলের অধিকার, বনের অধিকার। এটা আইন করছে। এই আইনের ফলে সারা ভারতবর্ষের বিশেষ করে যেখানে যেখানে বামফ্রন্ট সরকার, এই বামফ্রন্ট সরকারের রাজ্যগুলোতে পাট্টা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে তখন বামফ্রন্ট সরকার 1,35,000 পরিবারে পাট্টা দিয়েছে। আরো পাট্টা দেবার লেগে 2018-তে যখন যদি আমরা আইতাম আরো পাট্টা দিত। ওই তো এখানে রানারা আছে চিফ এক্সিকিউটিভ, তখন মেম্বার, আমাদের কইতে গেলে এডিসির মুখ্যমন্ত্রী, তারা পাট্টা দিচ্ছে, লিস্ট করছে, আরো দেওয়ার লেগে প্রতিশ্রুতি, ফাইল চলছে, আরো দিব, কিন্তু 2018 নাই। এই পাট্টা আইন ওই সময় হয়েছে, কারণ বামপন্থীদের এমপি ছাড়া কংগ্রেসের সোনিয়া গান্ধী চেয়ারম্যান হইতে পারে না, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হইতে পারে না। ওই লিগে বাধ্যতামূলক কংগ্রেস সরকার আইন করতে বাধ্য হয়েছে ফরেস্ট রাইট অ্যাক্ট। এখন কি নরেন্দ্র মোদীর সরকার ভাইবানি এখন পাট্টা কেউ দেয়? 2018 পরে বিজেপি ত্রিপুরা মাতার সরকার আছে, আইপিএফটি সরকার আছে, ট্রিপল ইঞ্জিনের সরকার আছে, পাট্টা কেউ পাইছেন আপনারা? পাট্টা পাইছেন না। উল্টা নরেন্দ্র মোদীর সরকার একটা আইন বানাইছে, ওই যে বন অধিকার আইন, ফরেস্ট রাইট যে আইন করছিল, রাইট অ্যাক্ট হাইমানি, এটারে ভাঙবার লিগা, এটারে দুর্বল করবার লিগা, এটারে বরবাদ করবার লিগা পাল্টা আরেকটা আইন করছে। এই আইনটার নাম হইতেছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, মানে বন সংরক্ষণ আইন। এটা বনের অধিকার না, আদিবাসীর অধিকার না, এটা বনের সংরক্ষণ। বনটাই থাকবো, এই বনের মধ্যে থাকতে মানুষ পারত না, বনের মধ্যে মানুষ ইচ্ছা মতো জুম ফসল করতে পারত না। এটা বনের সংরক্ষণ, বনে যা গাছপালা আইন এটাই উঠবো, এখানে ভাল্লুক থাকতে পারে, কিন্তু মানুষের ব্যবহার করা যেত না, মানুষ থাকতে পারত না, এরকম একটা আইন বানাইছে। এর মানে কি? এর মানে আপনি নতুন করে আর বনের মধ্যে পাট্টা পাওয়ার অধিকার আপনি নাই। বরং এমন একটা আইন লাগাইছে, এটাতে সরকার যদি ইচ্ছা করে ওই যে বামফ্রন্ট সরকারের আমলে যে পাট্টা পাইছেন এই পাট্টা ফেরতযোগ্য। সরকার যদি চায় এই পাট্টা তারা যে দেওয়া হয়েছিল এটা আমি সরকার আবার ফিরে নিতে পারে। এর এই নাম হইল ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। একটা প্রতিবাদ করছে, খুব তো কয় लैंड राइट एग्रीमेंट क्या हो, खूब तो कय ত্রিপ্রাসা। তাইলে যখন নরেন্দ্র মোদী সরকার ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট করলো, বিল পাস করলো, প্রদ্যুৎ বাবু একটা কমেন্ট তো করলো না, বিরোধিতা তো করলো না, নরেন্দ্র মোদী তো কইল না যে आप मत कीजिए ऐसा, क्योंकि पूरा इंडिया का जो ट्राइबल है उन लोगों का तो जमीन छिन जाएगा। এটা জানে না, সে জানে, কিন্তু প্রতিবাদ করার সাহস নাই, প্রতিবাদ করে না। তাহলে গুড়ি কেটে আগায় জল, গুড়িতে দিল্লিতে ত্রিপ্রাসার হাড় কাটটা দিছে, ত্রিপ্রাসার চাকরি কাটটা দিছে, ত্রিপ্রাসার রেগার শেষ করে দিছে। আর ত্রিপুরাতে আগরতলাতে আয়া কয় আগার জল দেয় ত্রিপ্রাসা হা রক্ষা, তিনি হা হামট্রায়। এই যে মেজরিটি উপজাতি ত্রিপুরা মথার দল, তাদেরকে দুর্বল করতে হইব। এখন দুর্বল হইতাছে, দুর্বল হইব।
এটা আমাদের ভালোটিকে বুঝতে হইব, জনগণকে বুঝাইতে হইব। আপনারা যে ডেলিগেট আইছেন, আপনারা বাছাই কইরা অঞ্চল সম্মেলন থেকে ডেলিগেট আপনারা এখানে আইছেন, আপনারা সবাই নেতা। এখানে শুধু আমরা যারা আইছি আমরা শুধু নেতা না, আপনারা এখানে যারা আপনারা আইছেন আপনারা সব নেতা। এই নেতার কাজ এখানে যে আলোচনা হইতেছে, এই আলোচনাগুলো পাড়ায় পাড়ায় নিয়ে যাওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়া। মানুষ এখন খুব সমস্যায় আছে, এই সমস্যা নিয়ে আন্দোলন সংগঠিত করা। লাস্টে একটা আমি এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেটা করা উচিত, লেনিন কইছে রাশিয়ার বিপ্লবে, পরিস্থিতি যতই ভালো হোক, এই প্রতিকূল পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি শ্রমজীবী অংশের মানুষের যে সংগঠন, এই সংগঠনটা শক্তিশালী না হইলে পরে, সংগঠনটা শক্তিশালী না করতে পারলে কিছুই লাভ হইত না। জলে বেজাল মাছ থাকবো, আপনি দুলাপ তো আইতে না, নিনি খুলে যত ফাইকলা খালি হাতে আমার পুষ্টিতে ফালাইলে মাছ তো ফাল্লাই বেদান দেখতেছে পুকুরে বলতে যাও বলে তুমি গিয়া মাছ ধুইরা আনো, আবার খালি হাতে গিয়া মাছ কয়টা আমি ধুইরা আনতে পারবো? মাছ তো বেদান আছে জানি, কয়টা আনতে পারবো? আনতে পারতাম না তো, এক দুইটা যদি আনতে পারি খাবলাই খুবলাই, এর বেশি তো পারতাম না। তাইলে মাছ থাকলেই হইতো না, আবার ডুলাতে আইতো না, আবার খোলই আইতো না। এই মাছটা আবার ডুলাতে আবার খোলই আনতে গেলে জাল লাগবো, জাল। বেশি মাছ যদি আনতে হয় জাল লাগবো, এটা উড়াইনা জাল হোক, এটা বড় নেট জাল হোক, জাল ছাড়া তো আপনি পারতেন না। এই জালটাই গেছে সংগঠন। লেনিন রাশিয়ার বিপ্লবে এই কথাই কইছিল, আগামী দিনে তো নভেম্বর মাস আছে, নভেম্বর বিপ্লব, অক্টোবর বিপ্লব কই, এটা গণতান্ত্রিক আন্দোলন সারা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে পালন হইব। এই যে বিপ্লব কইতাছি, এই বিপ্লব কি এমনি এমনি হয়ে যায়? সংগঠন ছাড়া তো বিপ্লব হয় না। তাহলে সংগঠনকে শক্তিশালী আমাদের করতে হবে। জালটা কি করতে হবে? তাহলে জালটা কি? জালটা হইল প্রাথমিক কমিটি, অঞ্চল কমিটি, মহকুমা কমিটি। এই কমিটির মেম্বার কি করতে হবে? এই মেম্বারের কাজ বেশি করতে হবে। আমরা কি ভাই জিএমপির কেন্দ্রীয় কমিটির মেম্বার, আমরা যদি কাজ না করি তাহলে আপনারা কাজ করতে হবে। মহকুমা কমিটির মেম্বার যদি কাজ না করে তাহলে সংগঠন দুর্বল হইব। অঞ্চল কমিটির মেম্বার যদি কাজ না করে তাহলে অঞ্চল কমিটির দুর্বল হইব। ইউনিট কমিটির মেম্বার যদি কাজ না করে তাহলে ইউনিট কমিটির দুর্বল হইব। তাহলে এই দুর্বল মানে তো তীব্রমতা হয়তো, তীব্রমতা দুর্বল হইলে যে বোকা তীব্রমতার থেকে বিজেপি, বিজেপি দুর্বল হইলে যে বোকা কংগ্রেস। কিন্তু আমরা কিন্তু আইতেই না, তাহলে এদিকে সংগঠন দরকার। এখন বিজেপির মানুষ ভালো পায় না, যেখানে যায় বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে। বিজেপির এই 2018 থেকে 2025 যে অভিজ্ঞতা মানুষ অর্জন করছে, বিজেপির মানুষ ভালো পায় না। ত্রিপুরার 1 নম্বর শত্রু, ট্রাইবেলের 1 নম্বর শত্রু, আদিবাসীর 1 নম্বর শত্রু বিজেপি আরএসএস। কিন্তু তীব্রমতা বুঝে কিনা জানি না। তীব্রমতা নরেন্দ্র মোদীর লগে খুব লিঙ্ক, অমিত শাহর লগে খুব লিঙ্ক, রাজ্যের কয়েকজনের লগে সে উল্টা পুল্টা কথা কইতে পারে, কিন্তু অন্তর, মন, আত্মা অমিত শাহর কাছে। এটা আমাদের বুঝতেই হবে। তাহলে এই জায়গাতে দাঁড়াইয়া নরেন্দ্র মোদী বিজেপি সরকারের বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে, তীব্রমথার তার যে বঞ্চনার বিরুদ্ধে, তীব্রমথার যে এখানের মধ্যে আমাদের প্রতারণার বিরুদ্ধে, মানুষকে ভুল বুঝাইয়া যে আমাদের ত্রিপুরা উপজাতিদের, সব উপজাতিদের যে বিভ্রান্ত করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হইবে। তার লিগে তো সম্পাদক মন্ডলীর মিটিং প্রতি মাসে একবার বইতে হইবে, মহকুমা কমিটির মিটিং প্রতি 2 মাসে অন্তর বইতে হইবে, অঞ্চল কমিটির মিটিং প্রতি মাসে আমাদের বইতে হইবে, প্রাথমিক কমিটির মিটিং প্রতি মাসে আমাদের বইতে হইবে। এই মিটিং যদি আমরা না বই তাহলে হইতো না। এটি তো সংগঠন। এই সংগঠনের মধ্যে তো আমাদের কথাবার্তা হইব, উপরের কথা নিচে যাইব, নিচের কথা উপরে যাইব। এটি তো গণতান্ত্রিক কেন্দ্রিকতা, গণমুক্তি পরিষদের সংগঠনের নিয়ম। এই কাজ আমাদের এখানের মধ্যে করতে হইব। লাস্টে একটা কথা কই, এটা কথা কই আমার শেষ।
আলোচনা শেষ করতে চাই। যে কথাটা হইল 1945-এ জনশিক্ষা আন্দোলন হয়েছে, 1948-এ গণমুক্তি পরিষদ জন্ম হয়েছে। জনশিক্ষা আন্দোলনের নেতারাই 1948-এ তারা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক মানুষের সমস্যা নিয়ে আন্দোলন করব, এটা নিয়ে গণমুক্তি পরিষদের জন্ম। তাইলে এখন 2025 সাল চলে, 1945 থেকে ধরলে 2025 সাল কত বছর হয়? 80 বছর হয়। 1948 থেকে 2025 সাল কত বছর হয়? 77 বছর হয়। তাহলে গণমুক্তি পরিষদের নামে এখন 77 বছর চলে। 1945-তে যদি আমরা যোগ করি, এটা হইব 80 বছর ধরে গণমুক্তি পরিষদ চলতেছে। কখনো দুর্বল হয়, কখনো দুর্বল হইব, কখনো সবল হইব, কিন্তু গণমুক্তি পরিষদ মাথা নোয়ায় না। আর আরেক পক্ষে কইতে কি দেখলাম আমরা? জনশিক্ষা আন্দোলনে দুর্বল করবার লেগে ত্রিপুর সংঘ মহারাজা বীর বিক্রম তৈরি করছিল, কই নাই। তারপরে সেন্টার তৈরি করছে, কই হয়েছে? নাই। এরপরে তৈরি হইল টিউটিএস, কই গেল? নাই। এরপরে হইল আইএনপিটি, কই? নাই। এরপরে হইল এসপিটি, কই? নাই। এরপরে হইল আইপিএফটি, কদ্দুর আছে এখন আইপিএফটি? যে 2018-তে হোম দেখাইছিল পাপ পারি, এখন কই আইপিএফটি? কি তার শক্তি? এটাও দুর্বল, এটাও নায়ের পথে। আর চিত্রমথা 2021-এর জন্মতা, এই 2025 5 বছর বয়সে তার জন্মের বয়স হচ্ছে না, এখনোই দুর্বল হইতে চাইতেছে, এখনোই তার সংকটে পড়তেছে, এখনোই মানুষ তার থেকে ছেড়ে দিতেছে। এটা দুর্বল হইবই। আর গণমুক্তি পরিষদ দুর্বল হইত না। গণমুক্তি পরিষদ মাথার উপর ছেড়া জনগণের মেগা, মানুষের মেগা সংগ্রাম তারা আগামী দিনও করবো, ভবিষ্যৎও করবো, আজকেও আমরা করতেছি। এই কাজ আমাদের মনে রাখতে হইব। 80 বছর ধরে আমরা সংগঠন কিছু হয় না, কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে, কিন্তু মাথা তো আমরা এখানে দেখেন 160-65 জন প্রতিনিধি এই কুমারঘাট মহকুমা, কমটাই। তাইলে শুধু নেতারা সম্মেলন, আমরা তো সব জনগণকে কইছি না, এটা সিস্টেমে আইছে, পদ্ধতিগত সাংগঠনিক নিয়মে আইছে। তাইলে এখনো তো আমরা এরকম অবস্থা, আগামী দিনে আরো বড় জায়গাতে আরো বেশি মানুষদের নিয়ে আমাদের সংগ্রাম বাড়াইতে হইব। এবং আমি বিশ্বাস করি সারা রাজ্যে যেভাবে গণমুক্তি পরিষদের সংগঠন যেভাবে শক্তিশালী হইতেছে, আবার নিজের শক্তিকে অর্জন করতেছে, কুমারঘাট এর থেকে পিছিয়ে পড়তো না। আগামী দিন কুমারঘাট, আগামী দিন লড়াই করবো, এডিসি নির্বাচন, আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো, এই আশা এবং আবেদন রেখা সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাইয়া আমার আলোচনা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, জিএমপি জিন্দাবাদ।